আসসালামাইকুম। তোমাদের আজকে পড়াবো এই 20 চ্যাপ্টার, 20 পড়াবো, 24 পড়াবো, 26, 27। যদিও এগুলো বলা নেই, তো বললাম যেগুলো যে জ্ঞান অর্জনের জন্য কিছুটা পড়বে। অবশ্যই অঙ্কর যে জ্ঞান তা বাড়ার জন্য এগুলো পড়তেই হবে। মনে করো একটা একটা বৃত্ত অঙ্কন করা আছে, বা তোমার বোতলের ছিপি আছে, সেটা নিশ্চয়ই বৃত্তাকার ক্ষেত্র। তো তার কি করে তুমি সেন্টার বা কেন্দ্রটা খুঁজে পাবে? তার সেন্টার কি করে খুঁজে পাবে? মনে করো এই যে একটা বৃত্ত, সবের প্রথমে যেটা করতে হবে, এখানটা যেহেতু আমি পেন দিয়ে করে ফেলেছি, এখানটা মোছা যাচ্ছে না, তো ওই বাইরের বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র কোথা যদি এরকম করতে হয়, তখন কি করবে? একটা আয়তাকার কাগজ নিলে, আয়তাকার কাগজটাকে কি করবে? এইভাবে অর্ধেক করে নিলে, কোনাকুনি অর্ধেক করার পর এটাকে অর্ধেক করার পর ওই যে একটা 90 ডিগ্রি যেটা কোণটা আছে, সেই 90 ডিগ্রি কোণের যে শীর্ষবিন্দুটা, ওটা একদিকে বসাবো। বসিয়ে বৃত্তের পরিধির উপর বসাবো, পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে। তারপর অন্য যে দাঁড়াও, আমার একটু কাগজটা ছিঁড়তে একটু দেরি হয়ে গেল। এই যে এটা আমার এখানে 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি কোণটা এই বৃত্তের উপর একটা জায়গায় যে কোনো একটা বিন্দুর উপর টাচ করালাম। টাচ করিয়ে দেখছি যে এই একটা ওই 90 ডিগ্রি সংলগ্ন যে একটা বাহু, এই বাহুটা এই বৃত্তের এই পরিধিকে এইখানে স্পর্শ করেছে, এই বিন্দুটা দাগ দিলাম, ওই বিন্দুটা। আবার এই বাহুটা একটা বিন্দুতে স্পর্শ করেছে পরিধিকে। এবার ওই যে বিন্দু দুটো পেলাম, ওই বিন্দু দুটোকে স্কেল দিয়ে জয়েন করে দেবো। স্কেল দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে যে রেখাটা পাচ্ছি, রেখাংশটা পেলাম, সেই রেখাংশটাকে অর্ধেক যদি করি, মানে অর্ধেক করতে তোমরা জানো সমদ্বিখণ্ডিত। এদিকে বসিয়ে একবার এইদিকে আর একবার এদিকে, আর একবার এই দিকে বসিয়ে একবার এইদিকে এদিকে, অথবা কোনো মাপ, এই মাপটা নিয়ে তার অর্ধেক মানটা বসিয়ে সেই যে বিন্দুটা পাচ্ছ, সেই বিন্দুটা হলো ওর কেন্দ্র, ওই বৃত্তটার কেন্দ্র। তাহলে একটা বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় সেটা তোমরা জেনে রাখলে, এটা হলো তাহলে ওর কেন্দ্র। এবার বৃত্তের যে অর্ধেক অংশটা, এই বৃত্তটার একটা অর্ধেক অংশ এই দিকটা হয়েছে, দাঁড়াও লিখে বোঝায় নাম দিয়ে। এটা ধরো এ, আর ওই বিন্দুটা ও, ওটা বি, এটা সি, বিন্দু ডি। এসি ডিবি এ, এই যে এটা হলো এই ক্ষেত্রটা, এটা হলো অর্ধ বৃত্তাকার চাকতি বা ডিস্ক আমরা যেটা বলি, দুটি মাত্রার যেটা, সেটা হলো ডিস্ক বা বৃত্তাকার ক্ষেত্র। এটা হলো অর্ধবৃত্তাকার ক্ষেত্র বা অর্ধবৃত্তাকার চাকতি। এই অর্ধবৃত্তাকার চাকতির চেয়ে বা অর্ধবৃত্তাকার ক্ষেত্রের চেয়ে যদি কোনো ক্ষেত্র ছোট হয়, এই ক্ষেত্রটা ছোট, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো উপবৃত্তাংশ। এই ছোটটাকে বলবো উপবৃত্তাংশ। ছোট এখানে কোনটা দেখো, যদি পি কিউ লিখি, পি সি কিউ পি,
এই যেটা ক্ষেত্রটা তৈরি হয়েছে, তাহলে এটা হলো উপবৃত্তাংশ। আর এই যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের বেশি, এই যেটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র তার চেয়ে বেশি, মানে এইখান থেকে শুরু করে এটা দিয়ে এই এতটা এই ক্ষেত্রটাকে কি বলা হয়? মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ। আমার বাংলা একটু গন্ডগোল হয়, এখানে ইংরেজিটা ঠিক একটা হচ্ছে মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট, বাংলাটা একটু গন্ডগোল হয়ে যায় আমার। যাই হোক, বৃত্তাংশ, এটা হলো অধিবৃত্তাংশ, ওটা হলো উপবৃত্তাংশ। এবার যদি মনে করো আর একটা বৃত্ত অঙ্কন করছি, সেই বৃত্তটার একটা কেন্দ্র আর একটা পরিধি রয়েছে। পরিধিটাকে যদি সমান দুটো ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যদি ব্যাস একটা অঙ্কন করা হয়, সে ব্যাসের উপর দিয়ে পরিধির যে অর্ধেক অংশটা পাওয়া যাচ্ছে সেটাকে কি বলে? এই যে এইটা এ বি, মনে করো এ বি ও সি, এটা সি আর এটা ধরো এফ, এসি এফ বি, এই যে বক্ররেখাটা শুধুমাত্র ওই পরিধির দিকে, এটা হলো অর্ধবৃত্ত। আগেরগুলো হয়েছিল বৃত্তাংশ, ওই ক্ষেত্রটা, গোটা ক্ষেত্রটা যদি এখানে ঘাস গজাতো সেই সব মিলিয়ে, আর এখানে শুধুমাত্র এই লাইনটা, বাইরের আউটলাইনটা, শুধু এই এসি এফ বি, এই আউটলাইনটা বা পরিধির এই অর্ধেক অংশটা, এটা হলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্তর এইগুলো, এই পরিধির যে কোনো এক একটা অংশ কিন্তু এই এক একটা অংশ কিন্তু চাপ বলে। পরিধির একটু একটু অংশ হলো এটা চাপ, বৃত্তচাপ। এসি একটা বৃত্তচাপ, সিএফ বৃত্তচাপ, বিএফ এটা বৃত্তচাপ, এগুলো বৃত্তচাপ সব। এম এন এগুলো সব বৃত্তচাপ। বিএফ বিএম এমএন একটা বৃত্তচাপ। এবার বৃত্তচাপটা যদি অর্ধবৃত্তর চেয়ে ছোট হয় তাহলে কি বলবো? আর অর্ধবৃত্তর চেয়ে যদি বড় হয় তখন কি বলবো? নিশ্চয়ই অধি দিয়ে বোঝায় বেশি আর উপ দিয়ে ছোট বোঝায়। তাহলে অর্ধবৃত্তর চেয়ে ছোট দেখতে পাচ্ছি, এই এসিটা অর্ধবৃত্তের চেয়ে ছোট, আর বক্ররেখাকে মাথায় এইভাবে বোঝানো হয় বেঁকা লাইন দিয়ে। তাহলে এসি, এখানে এসিটা কি? উপচাপ। এগুলো সব চাপ, আর উপ মানে বোঝায় কিন্তু ছোট, আর অধি দিয়ে বেশি বোঝায়। যেমন উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশে করেছিলে, উপ আর অধি কিসে বসে তাহলে বুঝে গেলে। এবার উপচাপ হলো এসি, আর এইখানে অধিচাপ কোনটা হবে, বেশি কোনটা হবে? অর্ধবৃত্তর চেয়ে বেশি, এ এন এম বি এফ। এ থেকে এই বি পর্যন্ত কিন্তু অর্ধেক ছিল, তার চেয়ে একটু বেশি নিলাম, তাহলে এ এন এম বি এফ। যখন এখানে মাঝখানে অনেক পয়েন্ট লিখে দিয়েছি তখন আর মাথায় এইটা দেওয়ার দরকার পড়ে না, তখন এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই চাপটা বোঝাচ্ছে। তখন এটা 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 কি? অধিচাপ, অর্ধবৃত্তের চেয়ে বেশি, তাই এটা হলো অধিচাপ। এবার বৃত্তকলা কি? এই যে এইখানে বৃত্তাকার ক্ষেত্রগুলো পেয়েছিলাম, এইখানে যে কোনো জ্যা টেনে দেবো না। বৃত্তকলার ক্ষেত্রে আমায় কিন্তু ব্যাসার্ধই নিতে হবে। আমি এখানে বৃত্তকলা কি পাবো? বৃত্তকলা পাচ্ছি এই এরিয়াটা, মনে করো এই সি পয়েন্ট আর বি, মাঝখানে ডি রয়েছে, সি ডি বি ও সি, এই ক্ষেত্রটা হলো বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কোন জিনিস? দুটো ব্যাসার্ধ এবং একটি চাপ নিয়ে গঠিত ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। তাহলে একটা বৃত্তকলা আঁকতে পারবে। এগুলো কিন্তু বৃত্ত নয়, যে অধিচাপ, অধিবৃত্তাংশ আর উপবৃত্তাংশ এগুলো এঁকে দেখালাম, এগুলো নয়, কারণ এগুলো জ্যায়ের উপর দিয়ে হচ্ছে, দুটো ব্যাসার্ধ নির্দিষ্ট থাকতে হবে। এইটা হতে পারে
এরকম সরু করে, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু তাদের সংযোজক সরলরেখাটাই হলো ব্যাসার্ধ। কিন্তু এই দুটো ব্যাসার্ধ আর এইটুকু চাপ, তা নিয়ে যে ক্ষেত্রটা, বৃত্তাকার ক্ষেত্র, এটা একটা বৃত্তকলা। তাহলে এখানে যে কোষে দেখি 20 যে কোশ্চেনগুলো আছে পড়বে, যা অসুবিধা হবে বলবে। তারপর চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 24-এ। 24-এরটা হচ্ছে নানা দিক থেকে ঘনবস্তু। বিভিন্ন দিক থেকে ঘনবস্তু বিভিন্ন ধরনের দেখায়। যেমন আমার একটা বই, সেটার বইটার প্রথম পেজ থেকে এক ধরনের দেখাচ্ছে, প্রথম যে পেজটা রয়েছে সেই সামনে এইখানটা থেকে এক ধরনের বোঝাচ্ছে, আবার একটু সাইড থেকে দেখলে এক ধরনের বোঝাচ্ছে। তাহলে এক এক ধরনের দেখা যাচ্ছে। সেরকমভাবে এখানে একটা গাড়ি দেওয়া আছে, সেই গাড়ির এক সাইড থেকে দেখলে কীরকম, পাশ থেকে দেখলে কীরকম, মানে সাইড মানেই পাশ, আর সামনের দিক থেকে দেখলে কীরকম দেখাচ্ছে, পিছন দিক থেকে কেমন দেখাচ্ছে, আর যদি উপর দিক থেকে দেখা হয় গাড়িটার উপর থেকে তাহলে কীরকম দেখাচ্ছে। এগুলো ভাবার চেষ্টা করবে, এখানে করার কিছু নেই। কোষে দেখি 24-এ যেগুলো আছে সেইখানে কিন্তু ঘনবস্তুর পাশগুলো দেখে কেমন হবে। এই যে ঘনবস্তু, এই ঘনবস্তুটার এক সাইড থেকে দেখলে এটা মোটামুটি 3 ডাইমেনশনাল আঁকার চেষ্টা করেছে, মানে 3টি মাত্রার আঁকার চেষ্টা করেছে। তো এর এক সাইডটা থেকে দেখলে কি হয়, এক সাইডের এইটুকু দেখা যাবে, তখন এটা দেখা যাবে আয়তাকার ক্ষেত্র বা আয়তক্ষেত্র। এই ধারের দিকটা থেকে দেখলে দেখা যাবে শুধুমাত্র এই বর্গক্ষেত্রটা, এই যে এটা পাঁচটা থেকে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি কি হবে সেইগুলো একটু এইগুলো চাপা দিয়ে নিজেরা ভাবার চেষ্টা করবে যে কোন দিক থেকে কীরকম দেখায়, জাস্ট ইমাজিন করবে, কল্পনা করবে। তারপর এটাও তাই, এখানেও খুব একটা বেশি কিছু অঙ্কের মতো কিছু নেই। সুষম ঘনবস্তুর খোলা আকার। সুষম ঘনবস্তু, ফাঁপা ধরো সুষম ঘনবস্তু, মনে করো একটা বাক্স, এই যে এটা, সেটা ঘনক শেপের এনেছো, ঘনক আকারের এনেছো, দোকান থেকে একটা কিনে এনেছো, যে কোনো একটা বাক্স পেয়েছো, অন্য জিনিস কিনেছো, সেখান থেকে একটা বাক্স পেয়েছো, সেটাকে খুললে কি কি শেপ হতে পারে। একটা ঘনককে খুললে এই যে এই 3 নাম্বার শেপটা হতে পারে, তারপর এইখানে এই 2-এর দাগের একটা আছে, সেই এই শেপটা হতে পারে, অথবা এই শেপের হতে পারে। এই শেপের হতে পারে, আর একটা কি শেপের হতে পারে, এই শেপের হতে পারে। তাহলে একটা একটা ঘনককে খুললে কিরকম শেপ হতে পারে সেটা ভেবে কিন্তু নিজেরা আঁকার চেষ্টা করবে। যদিও আমি বলে দিলাম, তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে করে দেখবে। তারপরেরটা হচ্ছে এই আয়তক্ষেত্র বললাম, বলাটা একদমই ভুল হলো, আয়ত ঘনাকার কাগজের বাক্স, সেটাকে খুললে কিরকম হবে সেখানে দেখবে। দেখতে পাচ্ছ এখানে আয়তঘন, নিশ্চয়ই একদিকটা আয়তাকার শেপ আছে, অন্য দিকটা বর্গাকার দেখে বোঝা যাচ্ছে, আর এই উপরের দিকটা থেকেও আয়তাকার বোঝা যাচ্ছে। তাহলে এইটা খুললে কোনটা হবে সেটা তোমরা একটু ভেবে টিক দেবে। তারপর এই যে চতুস্তলক, এটাকে খুললে কিরকম শেপটা হবে। চতুস্তলক বলতে এখানে পিরামিড, যার ভূমিটা এখানে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই হোক, আর এই চারদিকের যে উপরের তলগুলো রয়েছে, এই একটা তল, এই একটা তল, ওই দিকের একটা তল, ওই দিকের একটা তল, এই যে 4টি তল রয়েছে এগুলো সব ত্রিভুজ আকার। তাহলে এখানে কোন শেপটা হবে বা খুললে কি শেপ হবে সেটা ভাববে। এখানে তেমন প্রত্যেকটা জিনিস এইভাবে। 5 নাম্বারটা একবার বলি, এই ঘনবস্তুটা যদি খোলা হয়, এই পিরামিডটা যেরকম শীর্ষবিন্দুগুলো এই উপরে ছিল,
মানে ত্রিভুজগুলোর শীর্ষবিন্দুগুলো এক কাছে জড়ো হয়েছিল, এটাও এরকম, এই ত্রিভুজগুলো এক কাছে জড়ো হয়েছে। এটা 3 ডাইমেনশনাল শেপটা যদিও হয়নি, মানে দ্বিমাত্রার আঁকা বলে খুব একটা বোঝা যাচ্ছে না। তো এইখানে এইগুলো খুললে কিরকম শেপ আসবে, তো এইখানটা খুললে আর এইখানটা খুললে একদিকে দেখা যাচ্ছে এই বেশি দিকটা কালো আর অল্প দিকটা সাদা, ঠিক তার উল্টো দিকেও একই রয়েছে। আবার বেশি দিকটা সাদা, তার পাশটা কালো, তার উল্টো দিকে ফাঁকা রয়েছে। এইভাবে কোনখানটা হবে সেটা দেখলে, এভাবে দেখলে সব দেখলে তারপর যেটা পড়াবো 27টা একটু অঙ্ক করতে হবে। এগুলো তোমরা ক্লাস 5-এ পড়েছিলে। একটা মনে করো বৃত্ত রয়েছে, সেই বৃত্তটাকে সমান 4টি ভাগে ভাগ করা হয়েছে। সমান 4টি ভাগের একটিকে কালার করেছে, লাল লাল করেছে, রঙিন করেছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে যতটা বৃত্ত রং করা হলো আর যতটা মোট, তাদের অনুপাত বের করি। তাহলে রঙিন অংশ ইস্টু সমগ্র অংশ, অনুপাত মানে ইস্টু, এই চিহ্নটা। তাহলে এক ভাগ রং করা হয়েছে আর মোট ছিল 4 ভাগ, তাহলে 1:4। এটাকে কিন্তু সামান্য ভগ্নাংশে পরিণত করলে 1:4কে এরকম ভাবে বোঝায়, 1/4 ভাগ আকারে বোঝায়। এবার সামান্য ভগ্নাংশ থেকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এইভাবে ভাগ করতে হবে। দশমিক দিয়ে 0, 4 দুগুণে 8, 2 বিয়োগ করে 2 হলো। দশমিক ছিল বলে এমনি একটা 0 বসালাম। তারপর যদি তাও যদি না ভাগ হতে চাই তখন 0 বসিয়ে এখানে 0 বসাবো কিন্তু। তাহলে এখন ভাগ যাচ্ছে দেখছি, 4 5 20, 0 আনার দরকার নেই, হয়ে গেল 0.25। এটাকে তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে, 1/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এটা আসে। অথবা দশমিক ভগ্নাংশ প্রকাশ করার আর একটা নিয়ম রয়েছে, 1/4 এটার এই নিচের অংশটা অর্থাৎ হরকে 100, 1000, 10 এরকম সংখ্যায় আনার যদি চেষ্টা করি তাহলে দশমিক বিন্দুতে আনা সহজ হবে। কারণ তোমরা জানো 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে ভাগ করা খুব সহজ, শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে না, 4 পূর্ণ সংখ্যা গুণ করলে হবে না। 4 এর সঙ্গে যদি 25 গুণ করো, 4 25 100, আর তাহলে লবের সঙ্গেও গুণ করতে হবে, তবে ভগ্নাংশটি সমান থাকবে। তাহলে লব ও হরের সঙ্গে সমান জিনিস গুণ করলাম, গুণ করে পাচ্ছি উপরে 25 1 25 আর নিচেই 4 25 100। 100 দিয়ে ভাগ, দশমিক বিন্দু সরাবো, 25-এর এখানে কোনো দশমিক বিন্দু নেই, মানে লাস্টে আছে 1 ঘর 2 ঘর, যেহেতু দুটো শূন্য আছে তাই 2 ঘর দশমিকটা সরালাম, 0.25 বা 0.25। একে এইভাবেও দশমিক ভগ্নাংশে করা যায়। এবার শতকরায় কিভাবে প্রকাশ করা যাবে? 100, এই হ্যাঁ শতকরায় বলতে 100 ভাগের কত ভাগ। এই যে আমি এখানে ছবিটা এঁকেছিলাম, সরি ছবি আঁকিনি, কালার করেছিলাম, সেই কালারের কত পার্সেন্ট বা কত শতকরা কতটা আমি রং করেছি। তাহলে এটা যদি 100টা ভাগ হতো, সমান এই বৃত্তটা যদি সমান 100টা ভাগ করা হতো, তার কত ভাগ আমি রং করেছি, শতকরা বলতে এটা বোঝাচ্ছে। তাহলে আমি ওখানে ভাগ করে করে দেখব না, জাস্ট অঙ্কে ক্যালকুলেশন করব। শতকরা বলতে 100 দিয়ে বোঝায়, 100 এখানে গুণ করব, 100 দিয়ে গুণ করলে 4 25 100 হচ্ছে, উপরে 25 1 25, তাহলে শতকরা 25 ভাগ আমি রং করেছি। এটা যদি 100 ভাগ থাকতো তার মধ্যে আমি 25টা ভাগ কিন্তু রং করেছি। অথবা একে শতকরায় আর কি করা যায়, এই যে শতকরায় আমি এখানে করেছি, নিচেরটা 100 আনতে হবে, উপরেরটা যা হবে, এভাবেও করা যেতে পারে শতকরা। আগেরটার ক্ষেত্রে যেটা করলাম 25 গুণ করে নিচে 100, তাহলে উপরে কত 25, তাহলে শতকরা 25। শতকরা করার সময় সাধারণত এই নিয়মটাই অবলম্বন করবে, 100 দিয়ে গুণ করবে। এবার এখানে তেমন রয়েছে 5-এর 8, একে দশমিক ভগ্নাংশে পরিণত করবে। শতকরা মানে 100 দিয়ে গুণ করলে, তাকে অনুপাত, এটা তো সহজ অনুপাত, 5/8 মানে 5:8, 8:5 লিখলে হবে না, তাই 8/5 বোঝাবে। যেমন করে তোমরা বোঝো যে 5/8 সমান
8/5 নয় কিন্তু, তাহলে সেইভাবে 5:8ই লিখতে হবে। 5/8 থাকলে 5:8, এভাবে তাহলে প্রত্যেকটা অঙ্ক করবে। আর এগুলো দেখে রাখবে, এগুলো পড়বে না, কিন্তু এগুলো দেখলে ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। আর পড়ার জন্য তো অবশ্যই ছবির মতো, এইগুলো যদি বোঝো তাহলে ছবির মতো করে অনেকগুলো জিনিস বুঝতে সুবিধা হয়, যেগুলো হায়ার স্টাডি যে তোমরা পড়বে তখনও ছবির মতো যদি ভাবো তখন অনেক অঙ্ক কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যেগুলো দিলাম সেগুলো প্রত্যেকটা লাইন ওয়াইজ পড়বে, আর যেগুলো করার দরকার সেগুলো করবে।